আসসালামু আলাইকুম। আমরা গতদিন আবৃতবীজী আর নগ্নবীজী উদ্ভিদের পার্থক্য পড়েছি। আজকে আমরা একটা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে সাইকাস। এটা সম্পর্কে বিস্তারিত আমাদের বইয়ে দেওয়া আছে। সাইকাস হচ্ছে একটা গণের নাম। নগ্নবীজী উদ্ভিদের অনেকগুলো গণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সাইকাস, সবচেয়ে বিখ্যাত, এবং এটা বাংলাদেশেও প্রাকৃতিকভাবে জন্মায়। বাংলাদেশে বেশ কিছু প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে, আমরা সেগুলো পরে শিখবো। আগে টেকনিক্যাল মূল বিষয়গুলো পড়ি, তারপর ইনফরমেটিভ জিনিস দেখবো। তো যে সাইকাস গাছটা আছে, সাইকাস গাছকে প্রথমে বলা হয় জীবন্ত জীবাশ্ম। দুইটা নাম আছে এর। একটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয় একে, হ্যাঁ। আরেকটা নাম আছে এর, একে মাঝে মধ্যে পাম ফার্ন বলা হয়। পাম ফার্ন বলা হয়। তো ওগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো, কেন জীবন্ত জীবাশ্ম বলে, কেন পাম ফার্ন বলে, খ নম্বরে আসতে পারে। তার আগে আমি প্রথমে এর গঠনটা দেখি। একটা উদ্ভিদ যখন আমরা পড়ি, আমরা জানি উদ্ভিদ দেহে মূলত তিনটা অংশ থাকে: মূল, কাণ্ড, পাতা। মূল, কাণ্ড, পাতা। তো আমি যখন সাইকাস উদ্ভিদ নিয়ে পড়বো, সাইকাস উদ্ভিদের এরকম তিনটা অংশ আছে। কি কি? মূল, কাণ্ড আর পাতা আছে। ঠিক আছে, মূল, কাণ্ড আর পাতা আছে। তাহলে আমরা দেখি, প্রথমে মাটির নিচেই মূলটা থাকে এর। উম, এখানে আঁকি। এই মনে হচ্ছে সাইকাসের মূল, যেটা মাটির নিচে আছে। ঠিক আছে, মূল। আর উপরে আছে হচ্ছে এরকম কাণ্ড। তো এই যে সাইকাসের মূল আছে, এই মূল আসলে কি রকম? সাইকাসের প্রথমে ভ্রূণ অবস্থা, ওই যে ভ্রূণ পড়ছিলাম গতকালকে, ভ্রূণ অবস্থা একটা মূল সৃষ্টি হয়, যেই মূলকে বলা হয় প্রধান মূল। প্রধান মূল। এই মূলের সাহায্যে সাইকাস মাটি থেকে পানি শোষণ করে। মূল কি জিনিস আমরা সামনে শিখবো ডিটেলসে। তো এই যে প্রধান মূল আছে, এটা কিন্তু বেশি দিন বাঁচে না। ছোটবেলায় প্রধান মূলটা থাকে, পানি শোষণ করে দেয়, ভালো কথা। কিন্তু বড় হইতে হইতে দেখা যায় এই প্রধান মূল নষ্ট হয়ে যায়। প্রধান মূল নষ্ট হয়ে যায়। বড় হইলে আর প্রধান মূলটা থাকে না, প্রধান মূল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো মূল নষ্ট হয়ে গেলে তো ভাইয়া সমস্যা, কারণ মূল না থাকলে ও মাটি থেকে পুষ্টি সংগ্রহ করবে কেমনে? সেই জন্য দেখা যায় এই যে সাইকাসের গাছের কাণ্ড আছে, সেই কাণ্ড মূল সৃষ্টির দায়িত্ব নেয়। ভ্রূণ অবস্থায় যে মূলটা পাইছিল ওটা শেষ, কাণ্ড থেকে আবার মূল সৃষ্টি হয়, এবং সেই মূলকে বলা হবে অস্থানিক মূল। অস্থানিক মূল। এবং এই অস্থানিক মূলটাই মৃত্যু পর্যন্ত তার সঙ্গী হয়। মৃত্যু পর্যন্ত তার মধ্যে কি থাকে? অস্থানিক মূলটাই থাকে। যেই প্রধান মূলটা ছিল সেটা ছোটবেলায় নষ্ট হয়ে যায়, পরবর্তীতে থাকে হচ্ছে অস্থানিক মূল। আমি একটু এটা সাইড করি, এখানে বেশি ঘিচিমিচি হয়ে যাবে, না হলে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এই হচ্ছে কাণ্ড, এই হচ্ছে মূল। আচ্ছা, এখন সাইকাস উদ্ভিদের এই যে মূল আছে, এই মূলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই, যে বৈশিষ্ট্যগুলো অনেকটা মৌলজ উদ্ভিদের সাথে মিলে যায়। আমাদের কিন্তু একটু বুঝে পড়তে হবে, খালি বইয়ের ইনফরমেশন মুখস্থ করবো না। এইভাবে পড়ালেখা বহু করা হয়েছে। নতুন দেশ, এখন নতুন ভাবে লেখাপড়া করব, যেভাবে করা উচিত। তবে বইয়ের ইনফরমেশন মুখস্থ করা, পড়া, রিডিং পড়ে শোনানো, ওগুলো দিন ভুলে যাও যদি ভালো কিছু করতে চাও। তাহলে দেখো, সাইকাস যখন বৃদ্ধি পাইছে পৃথিবীতে, তখন পৃথিবীর পরিবেশ খুব রুক্ষ ছিল। পৃথিবীতে এত সুন্দর দোআঁশ মাটি ছিল না। মাটি ছিল মরু মাটি, শক্ত মাটি ছিল। সেই মাটির মধ্যে সাইকাসকে বড় হইতে হয়েছে। আমরা তো জানি যে পৃথিবীতে একসময় সাইকাস জাতীয় উদ্ভিদেরই কিন্তু প্রাধান্য ছিল, আবৃতবীজী উদ্ভিদ ছিল না। তো সাইকাস কিন্তু মানে নগ্নবীজী উদ্ভিদগুলা আবৃতবীজী উদ্ভিদের আগে উদ্ভব লাভ করছে। তাই ওদের মধ্যে, ওরা যখন বিকশিত হয়েছে, তখন পৃথিবীর আবহাওয়া বা জলবায়ু, মাটি, এগুলো অনেক কি ছিল? রুক্ষ ছিল। রুক্ষ পরিবেশে তাকে বড় হইতে হয়েছে। যেমনটা বর্তমানেও মরুজ উদ্ভিদগুলা রুক্ষ পরিবেশে বড় হয়। তাই দেখা যায় মরুজ উদ্ভিদের সাথে সাইকাস উদ্ভিদের অনেক মিল আছে। যেমন একটা মিল হচ্ছে, এই যে সাইকাস উদ্ভিদের মূল আছে, এই মূলটা যদিও অস্থানিক মূল, বাট এটা খুবই সুগঠিত হয়। দেখা যায় এই মূল থেকে ভাইয়া শাখা বের হয়। মূল থেকে এরকম শাখা বের হয়। হ্যাঁ, শাখা বের হচ্ছে, ছোট ছোট শাখা বের হচ্ছে, শাখা প্রশাখা এরকম বের হয়। এবং এটা চারদিকে বিস্তৃত হয়ে সুন্দর মতো ছড়ায় পড়ে। ঠিক আছে, কারণ এর মূলটা খুবই শক্তিশালী এবং শাখান্বিত। শাখান্বিত হয়ে শক্ত করে ওকে মাটির মধ্যে ধরে রাখে। এই জিনিসটা আমরা মৌলজ উদ্ভিদেও দেখতে পাই। আরেকটা কারণ হচ্ছে যে মূল এত সুন্দর সুগঠিত হলে মূলটা ভালো মতো পানি শোষণ করতে পারবে। বিকজ সাইকাস উদ্ভিদ যখন উৎপত্তি লাভ করেছে পৃথিবীতে,
তখন পানির সংকট ছিল, তাই পানি শোষণ করতে মূলগুলো অনেক বেশি সুগঠিত হয়েছে, নিচের দিকে গেছে, সাইডে ছড়ায় পড়ছে, উদ্দেশ্য পানি খুঁজে বের করা। ঠিক তেমনি মরুচ উদ্ভিদের মতো সাইকাস উদ্ভিদেও আমরা দেখতে পাই, নগ্নবীজ উদ্ভিদে আমরা দেখতে পাই মূলটা খুবই সুগঠিত হয় যাতে সে ভালো মতো পানি শোষণ করতে পারে। এবং এর যে মূল আছে সেই মূলে কোনো মূল রোম থাকে না। আমরা যখন আবৃতবীজী বা নগ্নবীজী উদ্ভিদ পড়ি আমরা দেখতে পাই যে সেখানে মূল রোম থাকে। মূল রোম পানি শোষণের জন্য বিশেষায়িতভাবে তৈরি করা হয়, বাট এখানে সেটা দরকার পড়ে না, কারণ পুরো মূলটাই পানি শোষণ করতে চাই, তাই মূল রোমের এক্সট্রা করে আর কোনো দরকার পড়ে না। সাইকাস উদ্ভিদে কোনো মূল রোম নাই। এখন এই যে সাইকাসের মূলগুলো আছে, মূলের কাজ হচ্ছে ইউজুয়ালি মূল আলোর বিপরীত দিকে যায়, মানে মূল যায় নিচের দিকে, তাই না? এখানেও তাই হয়, দেখা যায় মূলগুলো কোন দিকে যায়, নিচের দিকেই যায়। ঠিক আছে, মূলগুলো নিচের দিকে যায়। তো যেসব মূল নিচের দিকে যায় মানে অভিকর্ষের দিক বরাবর যায় সেসব মূলকে বলা হয় জিওট্রপিক মূল। কি বলা হয়? জিওট্রপিক মূল বলে। জিও মানে পৃথিবী, ট্রপিক মানে হচ্ছে চলাচল করা আর কি, জিওট্রপিক মূল বলা হয়। তো যেসব মূল অভিকর্ষের দিক বরাবর যায় তাদের বলা হয় জিওট্রপিক মূল, নিচের দিকে যাচ্ছে। বাট সাইকাসে এমন কিছু মূল থাকে যারা নিচের দিকে যায় না, না যাওয়ার বদলে দেখো কি হচ্ছে, এখান থেকে শাখা বের হবে, কিছু শাখা দেখা যায় উপরের দিকে উঠতেছে। তুই যাবি নিচের দিকে, বাট ও যাচ্ছে উপরের দিকে। এই যেসব মূল উপরের দিকে যায় এদেরকে বলা হয় অ্যাজিওট্রপিক মূল। কি বলা হয় এদেরকে? অ্যাজিওট্রপিক মূল বলা হয়। হ্যাঁ, বলতে এখানে বিপরীত বোঝানো হয়েছে, অর্থাৎ গ্র্যাভিটির বিপরীত দিকে কিছু মূল যায়, এদের বলা হয় অ্যাজিওট্রপিক মূল। আর যারা নিচের দিকে যায় তাদের বলা হয় জিওট্রপিক। এখন ঘটনা হইতেছে যে ভালো কথা, মূল নিচের দিকে যাবে, এখন উপরের দিকে যাচ্ছে, উন্নতি করতেছে। ওদের এই উন্নতি কিন্তু কিছু সায়ানো ব্যাকটেরিয়ার সহ্য হয় না, যেমন নস্টক আছে, অ্যানাবাইনা আছে, নস্টক, অ্যানাবাইনা, এরকম কিছু সায়ানো ব্যাকটেরিয়া আছে যারা সাইকাসের এই উন্নতিকে সহ্য করতে পারে না। তুই বেটা মূল, তুই যাবি নিচের দিকে, তুই উপরের দিকে উঠতেছিস কেন, কেন উঠতেছিস তুই উপরের দিকে? তখন এই নস্টক, অ্যানাবাইনা এসে যে মূলগুলো উপরের দিকে ওঠে তাদের মধ্যে ইনফেকশন সৃষ্টি করে, ওদেরকে আক্রমণ করে। এবং এই সায়ানোব্যাকটেরিয়ার আক্রমণে দেখা যায় মূলটা এবড়ো থেবড়ো একটা কোরালের মতো হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, ক্ষত 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 বিক্ষত কোরালের মতো হয়ে গেছে। তোমরা সামুদ্রিক কোরাল হয়তো দেখছো। যখন এই অ্যাজিওট্রপিক মূলটা নষ্টকার অ্যানাবাইনার আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে যায় তখন তাদের বলা হয় কোরালয়েড মূল, বিকজ তাদের দেখতে অনেকটা সামুদ্রিক কোরালের মতো লাগে। অনেক সময় রুট টিউবারকলও বলা হয় এটাকে। ঠিক আছে, কোলারয়েড মূল বা রুট টিউবারকল বলা হয় এটাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মূলের কাহিনী আর কি। এছাড়াও সাইকাসের মূলে আরেকটা কম্বিনেশন দেখা যায়, যেই কম্বিনেশনকে আমরা বলতে পারি মাইকোরাইজা। এই পয়েন্টটা যদিও আবুল হাসান স্যারের বইয়ে বলা নাই। মাইকোরাইজা হচ্ছে এক ধরনের মিথজীবিতা, যেই মিথজীবিতা হয় সাইকাস আর ফাঙ্গাসের মধ্যে। সাইকাস আর ফাঙ্গাসের মধ্যে মানে নগ্নবীজী উদ্ভিদের সাথে ছত্রাকের একটা মিথজীবিতা হয়। ওরা একসাথে বাস করে এবং একে অপরকে উপকার করে। ঠিক কি উপকার করে এই ব্যাপারে স্পষ্ট আইডিয়া এখনো নাই, বাট দেখা গেছে যদি সাইকাসের গোড়ায় এরকম ফাঙ্গাস থাকে, সাইকাসের গোড়ায় এরকম ফাঙ্গাস থাকে তখন সাইকাসের বৃদ্ধিটা খুব সুন্দর হয়, অনেক উঁচা লম্বা হয় সাইকাস। আর যদি না থাকে তাহলে দেখা যায় সাইকাস খাটো হচ্ছে। তো এটাও ভাই একটা মিথজীবিতা, এটাকে বলা হয় মাইকোরাইজাল মিথজীবিতা। এই মিথজীবিতায় সাইকাস এবং ফাঙ্গাস অংশগ্রহণ করে। ফাঙ্গাস সাইকাসের মূলে অবস্থান করলে দেখা যায়, আমাদের ফাঙ্গাস আক্রমণ করলে কি হয়, গা চুলকাচুলকি করে, দাঁত রোগ হয়, হ্যাঁ চুলকায়, দাঁত রোগ হয়, তাই না? দাঁত রোগ তো ফাঙ্গাস দিয়ে হয়, বাট সাইকাসে ফাঙ্গাস আক্রমণ করলে সাইকাস গাছ উল্টা লম্বা হয়। তাহলে ভাই মাইকোরাইজা হচ্ছে ফাঙ্গাস দিয়ে হচ্ছে, আর কোলারয়েড মূল কিন্তু হচ্ছে কি দিয়ে, সায়ানো ব্যাকটেরিয়া দিয়ে। নষ্ট ক্যানাবাইনা এখানে যখন আক্রমণ করে তখন মূলটা কোরালের মতো হয়ে যায়, বলা হয় কোরালয়েড মূল। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের সাইকাসের মূলের কাহিনী। মূলের পরে আমরা চলে আসবো এবার কাণ্ডতে। সাইকাসের মূল শেষ, মূলের পরে আসবো কাণ্ডতে। এই যে সাইকাসের কাণ্ড, এরা সাধারণত শাখাবিহীন হয়। হ্যাঁ, উল্টা আর কি, আমরা আম গাছ জাম গাছ দেখলে দেখি হচ্ছে কাণ্ডের মধ্যে শাখা থাকে, মূল হয় শাখাবিহীন। কিন্তু সাইকাসে দেখা যায় কাণ্ড হয় শাখা বিহীন। সাধারণত কাণ্ড শাখাবিহীন হয়, সাধারণত বলতেছি কিন্তু বারবার, হ্যাঁ
শাখাবিহীন হয়। এবং এখানে একটা স্পেশাল জিনিস দেখা যায় যেটাকে বলা হয় লিফ স্কার। লিফ স্কার মানে কি? এই যে সাইকাস গাছের কাণ্ড থেকে তো ভাইয়া পাতার সৃষ্টি হয়। তো এখন তুমি যদি সাইকাস গাছের একটা পাতা ছিঁড়ে ফেলো, দেখা যায় ওই ক্ষত দাগটা তার মধ্যে অনেক দিন থেকে যায়। আমি যদি এখন একটা আম গাছ থেকে পাতা ছিঁড়ে আনি, আম গাছের পাতা, একটা ক্ষত সৃষ্টি হবে তো, বাট তুমি কয়েকদিন পরে গিয়েই দেখবে সেই ক্ষতটা আর ওখানে নাই, ক্ষতটা মিশে গেছে। কিন্তু তুমি যদি সাইকাস গাছ থেকে আজকে একটা পাতা ছিঁড়ে আনো, 3 মাস পরে গিয়েও দেখবে ওই যে পাতা ছিঁড়ার জন্য যে ক্ষতটা হয়েছিল সেটা তখনও বজায় আছে, ক্ষতটা সে রেখে দেয়। পাতা হারানোর বেদনা সে ভুলতে পারে না, ভুলতে তো পারেই না, উল্টা প্রকাশ করে বেড়ায় আমি পাতা হারিয়েছি। হ্যাঁ, কোনো এককালে আমি পাতা হারিয়েছি, আমার পাতা অমুকে ছিঁড়ে নিয়ে গিয়েছে। ইতিহাসের সাক্ষী হয়ে লিফ স্কার থেকে যায় তার কাণ্ডের মধ্যে। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সাইকাসের, লিফ স্কার দেখা যায়, যেটা আমরা আবৃতবীজ উদ্ভিদে পাই না, সাইকাসের মধ্যে জিনিসটা দেখা যায়। তো এই যে ভাই সাইকাসের তোমার কি আছে, কাণ্ড আছে, এই কাণ্ডের একেবারে শীর্ষ থেকে, কাণ্ডের শীর্ষ থেকে সৃষ্টি হয় পাতা। তাহলে দেখো এইভাবে পাতার র্যাকিস বলে এগুলোকে। ঠিক আছে, র্যাকিস বলে। তাহলে আমরা মূল দেখেছি, কাণ্ড দেখেছি, এখন আমরা পাতায় চলে আসবো, তাই তো? পাতায় চলে আসবো, ওকে। তাহলে আসো পাতা। তো প্রথমে আমি যদি সাইকাসের পাতায় আসি, সাইকাসে কিন্তু 2 রকম পাতা আছে। একটা পাতা হচ্ছে তোমার সবুজ পাতা, সবুজ পত্র, বা ইংরেজিতে বলে আসলে ফলিয়েজ। আরেকটা আছে হচ্ছে শল্কপত্র বা স্কেল, শল্কপত্র বা স্কেল। ঠিক আছে, ফলিয়েজ আর একটা হচ্ছে স্কেল, ফলিয়েজ আর একটা হচ্ছে স্কেল। এই যে সবুজ পত্র আছে, এই যে সবুজ পত্র আছে, এই সবুজ পত্রটা কিরকম হয় আসলে? এই সবুজ পত্রটা খেয়াল করো, এই সবুজ পত্র নিয়ে আগে আলোচনা করি, তারপরে নাকি কি শল্কপত্র বলে আসি, শল্কপত্র বলি। শল্কপত্র হচ্ছে এমন এক ধরনের পাতা ভাইয়া, এটা হয় ইউজুয়ালি বাদামি রঙের। কোন রঙের হয়? বাদামি রঙের। এই পাতায় কিন্তু ভাইয়া কোনো সালোক সংশ্লেষণ বা প্রশোধন হয় না। আমরা জানি পাতা কাকে বলে, উদ্ভিদের যে অঙ্গটা সালোক সংশ্লেষণ আর প্রশোধনের জন্য বিশেষায়িত, তাকেই বলা হয় পাতা। কিন্তু এই শল্কপত্রে কোনো সালোক সংশ্লেষণ হয় না বা প্রচ্ছেদনও হয় না, বাট এটা দেখা যায় কাণ্ডকে এরকম আবৃত করে রাখে। এই ধরনের পাতাকে ভাইয়া বলা হয় শল্কপত্র। মানে অনেকটা পাতার মতোই ফিলিংস দিবে তোমাকে, বাট পাতা যে কাজগুলা করে, পাতা সালোক সংশ্লেষণ করে, প্রচ্ছেদন করে, সেই কাজগুলা ভাইয়া শল্কপত্র করে না। আরেকটা আছে হচ্ছে সবুজ পত্র। সবুজ পত্রটাই হচ্ছে আসলে সাইকাসের পাতা বলতে পারি আমরা। সবুজ পত্রটাকেই, সবুজ পত্র নামে একটা পত্রিকা ছিল, সবুজ পত্র। দেখো সবুজ পত্রের জিনিসটা কিভাবে থাকে। সবুজ পত্রগুলো যে র্যাকিস আছে, র্যাকিসের 2 দিকে এইভাবে সাজানো থাকে। বুঝতে পারছো? এই যে এর যে পত্রগুলো আছে, পত্রগুলো একটা ডানার মতো, কিসের মতো? অনেকটা ডানার মতো। এরকম ডানা থাকে না, পরীর ডানা, 2 দিকে 2টা ডানা থাকে, ডানা। হ্যাঁ, এটাকে বলা হয় পক্ষল যৌগিক, মানে পাখা যৌগিক, একদিকে একটা পাখা আর একদিকে একটা পাখা। দেখো ডানা কাটা, ডানাওয়ালা পরীর মতো অনেকটা, এদিকে একটা ডানা এদিকে একটা ডানা। এই ডানাওয়ালা পাতাকে বলা হয় পক্ষল যৌগিক পাতা। কেমন পাতা বলা হয়? পক্ষল যৌগিক পাতা বলা হয়। পক্ষল যৌগিক পাতা বলে, 2 দিকে পাতা বের হচ্ছে, তাই বলা হচ্ছে পক্ষল যৌগিক। তো এই যে সাইকাস আছে, সাইকাসের পাতায় একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যার নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু। 1 নম্বরে তো বুঝছি যে এটা কিন্তু পক্ষল যৌগিক পাতা, সবুজ পাতাটা হয় পক্ষল যৌগিক পাতা, এবং এই পাতায় একটা স্পেশাল টিস্যু থাকে যার নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এখন ট্রান্সফিউশন টিস্যু ভাইয়া কি জিনিস? আমি যদি পাতায় আসি, এই মনে করো সাইকাসের পাতা, জাস্ট মনে করো। তো পাতার যে কোষ আছে, পাতায় বিভিন্ন কাজকর্ম করার জন্য যে কোষগুলো আছে, যেমন সালোক সংশ্লেষণ বা প্রশোধন করার জন্য যে কোষগুলো আছে, সেই কোষগুলোর নাম কি ভাই বলতে পারো? সেই কোষগুলোর নাম হচ্ছে মেসোফিল কোষ। কি কোষ ভাইয়া? মেসোফিল কোষ।
এখন পাতা তো গাছের অনেক উপরের দিকে থাকে, তো উদ্ভিদ মূল দিয়ে যে পানিগুলো শোষণ করে সেগুলোকে পাতার কাছে নিয়ে যায় কে? সেগুলোকে পাতার কাছে নিয়ে যায় ভাস্কুলার বান্ডেল, তাই না? জাইলেম ফ্লোয়েম আর কি, এটাকে বলা হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল, মানে জাইলেম ফ্লোয়েম আর কি। জাইলেম, জাইলেমের মাধ্যমে রসটা উপরে ওঠে, ফ্লোয়েমের মাধ্যমে খাবারটা ছড়ায় পড়ে। এই জাইলেম ফ্লোয়েমকে একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তাহলে দেখো মেসোফিল আছে, পাতার কোষগুলোকে বলা হয় কি ভাইয়া? মেসোফিল। পাতার বিভিন্ন কাজ করার জন্য যে কোষগুলো আছে তাকে বলা হয় মেসোফিল, আর পাতায় যে পুষ্টি নিয়ে যায় তাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। এখন নগ্নবীজ উদ্ভিদে যেটা হয়, ভাস্কুলার বান্ডেল থেকে পুষ্টিগুলা সরাসরি মেসোফিলের মধ্যে ঢুকতে পারে না, যেটা আবৃতবীজ উদ্ভিদে হয়। আবৃতবীজ উদ্ভিদে কিন্তু ভাস্কুলার বান্ডেল থেকে পুষ্টি সরাসরি মেসোফিল কোষে চলে আসে, কিন্তু নগ্নবীজ উদ্ভিদে ভাস্কুলার বান্ডেল থেকে পুষ্টিটা মেসোফিলে যেতে এখানে স্পেশাল টাইপের কিছু কোষ থাকে, সেই কোষগুলোকেই বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। টিটি লিখে দিলাম, ট্রান্সফিউশন টিস্যু। এই ট্রান্সফিউশন টিস্যুর কাজ হচ্ছে পুষ্টি উপাদানগুলোকে কি করা? ভাস্কুলার বান্ডেল থেকে মেসোফিলের ভিতর নিয়ে যাওয়া। স্পেশাল টিস্যু থাকে যারা ভাস্কুলার বান্ডেল থেকে পুষ্টিকে মেসোফিল কোষে নিয়ে যায়, বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। কি বলা হয় এদেরকে? ট্রান্সফিউশন টিস্যু বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যু, ওকে। তাহলে মূল কাণ্ড পাতা বুঝেছি। আচ্ছা, মূল কাণ্ড পাতা বুঝতে পারছি, আর কি কিছু বাকি আছে মূল কাণ্ড পাতায়? মূল কাণ্ড পাতায় আর কিছু বাকি নাই। শুক্রাণুতে ফ্লাজেলাটা পড়ায় দিব একটু পরে। এইটুকু বুঝতে পারছি মূল কাণ্ড পাতা। এখন যেটা কথা সেটা হচ্ছে জননে, এটা মুছে নতুন করে জনন পড়াবো। তার আগে আমি বলি হচ্ছে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে কেন, আর পাম ফার্ন বলে কেন? পাম ফার্ন কেন বলে? জীবন্ত জীবাশ্ম এই জন্য বলে যে একটা যুগ ছিল পৃথিবীতে যখন পৃথিবীর মধ্যে বেশিরভাগ উদ্ভিদ ছিল নগ্নবীজী উদ্ভিদ। বেশিরভাগ উদ্ভিদই কি ছিল? নগ্নবীজী উদ্ভিদ ছিল। তো তোমার নগ্নবীজী উদ্ভিদের পৃথিবীতে বিবর্তন হওয়ার মাধ্যমে দেখা গেছে একটা পর্যায়ে নগ্নবীজী উদ্ভিদগুলো আর টিকে থাকতে পারতেছে না। তখন আস্তে আস্তে আবৃতবীজী উদ্ভিদ বিস্তার লাভ করছে, আর নগ্নবীজী উদ্ভিদ আস্তে আস্তে পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। নগ্নবীজী উদ্ভিদ আস্তে আস্তে পৃথিবী থেকে কি হয়েছে? বিলীন হয়ে গেছে। তো যেহেতু নগ্নবীজী উদ্ভিদের বেশিরভাগ প্রজাতি আজকে পৃথিবীতে বিলুপ্ত, কয়েকজন টিকে আছে, মানে একসময় সাইকাসের মতো হাজার হাজার উদ্ভিদ ছিল, তাদের মধ্যে প্রায় সবাই অনেক বছর আগে মরে মাটিতে মিশে জীবাশ্ম হয়ে গেছে। বাট সাইকাস গাছ তাদের অংশ হওয়া সত্ত্বেও এখনো জীবিত অবস্থায় আছে, তাই সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কারণ তার আত্মীয় স্বজন সবাই জীবাশ্ম হয়ে গেছে, বাট সে টিকে আছে, তাই তাকে, যদিও সে দেখতে জীবন্ত বাট মনটা তার আসলে জীবাশ্ম হয়ে গেছে, এমন আর কি একটা ব্যাপার। আবার সাইকাসকে পাম ফার্ন বলা হয় কেন? এর পিছনে কারণ হচ্ছে সাইকাস গাছ দেখতে অনেকটা পাম গাছের মতো। হ্যাঁ, পাতা দেখতে অনেকটা একই রকম, সদৃশ হয়। সাইকাস গাছের পাতা আর পাম গাছের পাতা দেখতে একই রকম হয়। আর ফার্ন বলা হয় কেন? ফার্ন বলা হওয়ার পিছনে আমি তিনটা কারণ বলবো। এক নম্বরে হচ্ছে সাইকাস এবং ফার্ন দুজনে হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? স্পোরোফাইট আর গ্যামিটোফাইট কি? সোজা কথা, ডিপ্লয়েড মানেই হচ্ছে স্পোরোফাইট, হ্যাপ্লয়েড মানে হচ্ছে গ্যামিটোফাইট। ডিপ্লয়েড মানে হচ্ছে স্পোরোফাইট, হ্যাপ্লয়েড মানে হচ্ছে গ্যামিটোফাইট। যেমন মানুষ, মানুষ কি স্পোরোফাইট না গ্যামিটোফাইট? মানুষ কিন্তু স্পোরোফাইট। স্পোরোফাইট মানে এই না যে স্পোরের সাহায্যে বংশ বিস্তার করে। স্পোরোফাইট মানে ডিপ্লয়েড কোষ। তাহলে আমাদের দেহের কোষগুলো ডিপ্লয়েড না, তাই আমরা হচ্ছে স্পোরোফাইট। একই রকম সাইকাসের দেহের কোষগুলোও কিন্তু ডিপ্লয়েড, তাই সাইকাস হচ্ছে স্পোরোফাইট। আবার যে ফার্ন আছে মানে ঢেঁকি শাক, ঢেঁকি শাকের দেহের কোষগুলোও ডিপ্লয়েড, তাই ঢেঁকি শাক হচ্ছে স্পোরোফাইট। এটা একটা মিল। দ্বিতীয়ত হচ্ছে দুইজনেরই পাতা হচ্ছে পক্ষল যৌগিক। তোমরা যখন সাইকাস পড়ছো তখন দেখছো, টেরিস পড়ছো তখন দেখছো যে টেরিসও কিন্তু এরকম পাতা থাকে, ওর পক্ষল যৌগিক পাতা, দুই দিকে দুইটা করে পাতা বের হয়। একই রকম পাতা আমরা সাইকাসও দেখতে পাচ্ছি, তাই পাতা দেখতে একই রকম। আর 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে ফার্নের শুক্রাণু যে আছে, ফার্নের শুক্রাণু হয় বহু ফ্লাজেলা যুক্ত। আবার আমাদের যে সাইকাস আছে, সাইকাসের শুক্রাণু হয় বহু ফ্লাজেলা যুক্ত। পৃথিবীতে যে আবৃতবীজী উদ্ভিদগুলো আছে তাদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন হয়, নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা বিহীন হয়। তবে দেখা যায় এই সাইকাস আর গিঙ্কো এরকম কিছু উদ্ভিদ আছে, সাইকাস, গিঙ্কো,
এরা নগ্নবীজী হওয়া সত্ত্বেও, নগ্নবীজী হিসেবে ওদের কিন্তু শুক্রাণু ফ্লাজেলা বিহীন হওয়ার কথা, বাট নগ্নবীজী হওয়া সত্ত্বেও দেখা যায় ওদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত হয়ে গেছে। মানে তুমি হইতেছো নগ্নবীজী, কিন্তু তোমার বৈশিষ্ট্য হচ্ছে ফার্নের মতো। ফার্নের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, তোমার শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাই তোমাকে এই জন্য ফার্ন বলা হচ্ছে। তাই এই 3টা পয়েন্ট লিখতে হবে। তাহলে পাম ফার্ন কেন বলা হয়? কারণ দেখতে পাম গাছের মতো, আর ফার্নের সাথে বেশ কিছু মিল আছে, যেমন উভয়ই স্পোরোফাইট, উভয়ের পাতাই পক্ষল যৌগিক, উভয়ের শুক্রাণুই বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাই একে হচ্ছে পাম ফার্ন বলা হয়। আর এগুলো পড়ার মাধ্যমে আমাদের মাথায় যে একটা আইডিয়া আসতে হবে সেটা হচ্ছে সাইকাসের সাথে কিন্তু নগ্নবীজী উদ্ভিদের অনেক মিল আছে। সরি, সাইকাস তো নগ্নবীজী উদ্ভিদ, সাইকাসের সাথে তোমার মরুজ উদ্ভিদের অনেক মিল আছে। দেখো মূল অনেক সুগঠিত হয় মরুজ উদ্ভিদের মতো। তারপরে হচ্ছে আমি পাতায় কয়েকটা পয়েন্ট বলি নাই, যেহেতু বইয়ে দেওয়া নাই সেই জন্য বলি নাই, তারপরে এখন একটু বলে দিচ্ছি। যেমন সাইকাস দেখা যায় যে প্রশোধন অনেক কম করতে চায়, মরুজ উদ্ভিদের মতোই। মরুজ উদ্ভিদ যেহেতু পানি পায় না, প্রশোধন করে না, সাইকাসও দেখা যায় প্রশোধন করতে চায় না ঠিকঠাক মতো। এই জন্য দেখা যায় ওর যে পাতায় কিউটিকল থাকে, কিউটিকল কিউটিকল পুরু থাকে, কিউটিকল পুরু অনেক, যাতে প্রশোধনটা ঠিকঠাক মতো না হয়। কিউটিকলের আবরণের কারণে প্রশোধন ঠিক মতো হয় না। ইভেন ওর পাতায় পত্ররন্ধ্র লুকানো অবস্থায় থাকে, লুকানো পত্ররন্ধ্র থাকে। হ্যাঁ, পত্ররন্ধ্রকে লুকায় রাখে যাতে বাতাস বের হতে না পারে ভিতর থেকে। তো এই হচ্ছে সাইকাসের ব্যাপারে পড়ালেখা। তো আমি মনে করি আরেকটা খণ্ডে ভেঙে আমি সাইকাসের জননটাও বুঝাই দিব, সাইকাসের জননটা বুঝতে হবে। পাশাপাশি কিছু যে ইনফরমেটিভ পড়ালেখাও আরেকটা খণ্ডে দিয়ে দেবো আশা করি। তো আমরা সাইকাস উদ্ভিদ সম্পর্কে পড়ছিলাম, এখন আমরা দেখবো হচ্ছে সাইকাসের জনন। অর্থাৎ সাইকাস তো টিকে আছে পৃথিবীতে বছরের পর বছর, তাই না? তো এক সাইকাসই তো টিকে নাই, মারা যাচ্ছে, আবার নতুন সাইকাস জন্ম নিচ্ছে। এই যে সাইকাস বংশবৃদ্ধি করছে, এই করার মূলত 2টা উপায় আছে। একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন মানে কি? অযৌন জনন মানে যেখানে কোনো নিষেক হয় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো নিষেক যদি না হয়, ফার্টিলাইজেশন যদি না হয়, সেটাকে বলা হয় অযৌন জনন। এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন সিম্পলি ব্যাকটেরিয়ার বেলায় আমরা দেখি কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ওটাও অযৌন জনন। আবার অনেক সময় বিভিন্ন স্পোরের মাধ্যমে দেখা যায় নতুন গাছ নিষেক ছাড়াই জন্ম নিচ্ছে, ওটাও অযৌন জনন। তবে অযৌন জননের একটা বিশেষ প্রক্রিয়া আছে, যেটাকে বলা হয় মুকুলোদ্গম, এবং সাইকাস শুধুমাত্র এই প্রক্রিয়াতে অযৌন জনন করে, মুকুলোদ্গমের মাধ্যমে। ইংরেজিতে বলে বার্ডিং। তো ওই বার্ডিং জিনিসটা আসলে কি? সাইকাস যখন বেশি খাওয়া দাওয়া পায়, এক মানুষ যখন বেশি খাওয়া দাওয়া করে কি হয়? সে মানুষটা হয় মোটা হয়ে যায় বা লম্বা হয়ে যায়, তাই না? বাট কিছু কিছু জীব আছে যারা বেশি খাওয়া দাওয়া করলেও তেমন কোনো ভাবে মোটা বা লম্বা হতে পারে না। তো তারা কি করবে? যে বেশি খাওয়া দাওয়া গুলো তারা করছে, এই খাওয়া দাওয়া গুলো দিয়ে দেখা যায় তাদের শরীর থেকে নতুন শরীর গজায়। ইন্টারেস্টিং না? মনে করো তুমি যদি এখন দিনে 2 বেলার বদলে 4 বেলা খাওয়া শুরু করো, তুমি হয়তো মোটা হয়ে যাবে। তোমার বডি থেকে কি নতুন মানুষ গজাবে? না কিন্তু। বাট সাইকাস যদি বেশি খাওয়া দাওয়া করে, সাইকাসের গোড়া থেকে নতুন সাইকাস গজানো শুরু করে। পরে সেই সাইকাসটা চারা হিসেবে কাজ করে এবং নতুন সাইকাসের জন্ম দেয়। তো প্রশ্ন হচ্ছে, এটা সাইকাস কোন ঋতুতে করে? বলো পৃথিবীতে কোন ঋতুতে খাওয়া দাওয়া বেশি থাকে? অফকোর্স গ্রীষ্মকালে। আমরাও গ্রীষ্মকালে বিভিন্ন রকম খাওয়া দাওয়া বেশি করি, রসালো ফলমূল পাই কি, হ্যাঁ, খাওয়া দাওয়া একটু বেশি হয় গ্রীষ্মকালে। শীতকালে তো লেপের ভিতর ঢুকে থাকি, গ্রীষ্মকালে খাওয়া দাওয়াটা বেশি হয়। তো সাইকাসও যখন গ্রীষ্মকালে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি মাসে, মার্চ এপ্রিল মাসে সাইকাস বেশি খাওয়া দাওয়া করে, এবং সেই খাওয়া দাওয়া করাতে সাইকাস তো বেশি লম্বা না, এইটুক 5 ফুট হবে সাইকাস গাছ, তার গোড়া থেকে নতুন গাছ জন্মায় এবং সেটাকে নিয়ে আমরা চারা হিসেবে রোপণ করতে পারি। এভাবে সাইকাস উদ্ভিদ টিকে থাকতে পারে। তবে আমাদের বইয়ে যেটা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সাইকাসের যৌন জনন। তো প্রথম কথা হচ্ছে যৌন জনন কাকে বলে? যেই জনন প্রক্রিয়ায় নিষেক দরকার হয় তাকে বলে যৌন জনন। তো নিষেক যদি দরকার হয়, আমার অবশ্যই পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট দরকার হবে। এখন সাইকাসের বেলায় সাইকাস কিন্তু হয় ভিন্নবাসী। ভিন্নবাসী মানে কি? ভিন্নবাসী মানে হচ্ছে সাইকাস যেহেতু ভিন্নবাসী উদ্ভিদ,
অর্থাৎ সাইকাসের ক্ষেত্রে পুং গেমিট যে গাছে জন্মাবে সেই গাছে কখনোই স্ত্রী গ্যামিট জন্মাবে না। স্ত্রী গ্যামিটের জন্য অন্য আরেকটা গাছের উপর ডিপেন্ড করতে হবে। অর্থাৎ যেটা ছেলে গাছ সেটা আজীবন ছেলে, আর যেটা মেয়ে গাছ সেটা আজীবন মেয়ে হিসেবেই থাকবে। ছেলের মধ্যে মেয়ে আসবে না, মেয়ের মধ্যে ছেলে আসবে না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম বলতে পারো, যদি ছেলে মেয়ে একই কলেজ থেকে আসে সেটাকে বলবা সহবাসী। যেমন রাজুকে ছেলে আছে আবার মেয়ে আছে, একই কলেজে শুক্রাণু আসতেছে ডিম্বাণু আসতেছে, এটা সহবাসী। বাট আমাদের ওইদিকে নটরডেম ছিল, নটরডেম তো বয়েজ কলেজ, নটরডেম থেকে শুধুমাত্র পুং গ্যামিট আসবে। স্ত্রী গ্যামিটের জন্য কিন্তু অন্য একটা কলেজ লাইক বিকর্নেসা বা সামথিং যেগুলো ছিল সেগুলোর উপর ডিপেন্ড করতে হবে। সাইকাসও কিন্তু রাজুকের মতো না, সাইকাস হচ্ছে নটরডেম বিকর্নেসা এরকম অনেকটা। অর্থাৎ সাইকাসের একটা গাছ থেকে পুং গ্যামিট আসে, আর একটা গাছ থেকে স্ত্রী গ্যামিট আসে। এবং দেখা যায় সাইকাসের যে পুরুষ গাছগুলো আছে ওগুলো দেখতে বেশি সুন্দর। ইউজুয়ালি মেয়েরা বেশি সুন্দর হয়, কিন্তু সাইকাসের ছেলে গাছগুলো দেখতে বেশি সুন্দর। কারণ সাইকাসের যে গাছটা আমি এঁকেছিলাম, তোমাদের খেয়াল আছে হয়তো, এরকম একটা গাছ, তাই না? মাটির নিচে মূল ছিল, এখান থেকে পাতা। সাইকাসের ছেলে গাছের এই পাতাগুলোর মাঝখানে এরকম একটা অনেকটা কাঁঠালের মতো দেখতে, হ্যাঁ, হালকা পাতলা একটা গঠন দেখা যায়, যেটাকে বলা হয় পুংকোন বা পুং স্ট্রোবিলাস। এটা কি বলা হয়? পুং স্ট্রোবিলাস বলে। এটাকে বলা হয় পুং স্ট্রোবিলাস। হ্যাঁ, এই পুং স্ট্রোবিলাসের ভিতরেই কিন্তু কি সৃষ্টি হবে? পুং গ্যামিট সৃষ্টি হবে। তাহলে পুং স্ট্রোবিলাসটা কিভাবে গঠিত হয়? দেখো, এই যে পুং স্ট্রোবিলাস আছে, এই পুং স্ট্রোবিলাসের ভিতর থেকে অনেকগুলা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। দেখাই আমি ছবিটা, আমি যদি পুং স্ট্রোবিলাসকে একটু এখানে দেখাই আলাদাভাবে, আগে বাউন্ডারিটা করে নেই। এখানে অনেকগুলা হ্যাঁ এরকম গঠন থাকে। এই পুরো জিনিসটার নাম হচ্ছে পুং স্ট্রোবিলাস। আর একটা একটা যে গঠন দেখতে পারতেছো তার নাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে, স্পোরাঞ্জিয়াম মানে ভাই রেণুথলি বলতে পারো, বা রেণুথলি আর কি, পরাগ রেণুথলি। তো মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে পরাগ রেণুথলি, মানে ছেলেদের রেণুতলির যে জায়গাটা সেটাকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে দেখো, এরকম প্রতিটা হচ্ছে দেখতেছো একটা পাতার মতো অংশ, এদের বলা হবে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলোর ভিতরে থাকে হচ্ছে সোরাস, এরকম কয়েকটা সোরাস থাকে। ঠিক আছে, এরকম সোরাস, সোরাস ইউজুয়ালি 2 থেকে 5টা কোষ থাকে আর কি। তো এই যে সোরাস গুলো আছে, এই সোরাসের ভিতর থেকে কিন্তু ভাইয়া পুং গ্যামিট তৈরি হয়। প্রতিটা সোরাস থেকে কয়েকটা করে পুং গ্যামিট তৈরি হয়। মনে করি এই হচ্ছে পুং গ্যামিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘটনাটা এখানে কি হচ্ছে, যে পুং গ্যামিট গুলো আছে তারা মাইক্রোস্পোরাঞ্জিয়াম এর ভিতরে অবস্থান করে। দেখো আমি একটু রিভার্স ডিরেকশনে যাই। পুং গ্যামিট গুলা মাইক্রোস্পোরাঞ্জিয়াম এর ভিতরে অবস্থান করে, আর অনেকগুলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম একত্রিত হয়ে পুং স্ট্রোবিলাস বা পুং কোন তৈরি করে। অনেকে এটাকে পুং কোনও বলে। পুং স্ট্রোবিলাস বা পুং কোন, কোন আকার দেখতে তো অনেক, তাই অনেকে পুং কোন বলে। বুঝতে পারছি কিনা? তাহলে দেখো আমরা জিনিসটা আরেকবার দেখি, যে অনেকগুলো পুং গ্যামিট মিলেমিশে তৈরি করতেছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর অনেকগুলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম মিলে পুং স্ট্রোবিলাস গঠন করতেছে। ওকে, এবং এই টোটাল গঠনটা উদ্ভিদের কাণ্ডের মাথায় থাকে। ঠিক আছে, এই জন্য দেখতে কিন্তু অনেক সুন্দর হয় পুরুষ উদ্ভিদটা। এখন আমি যদি স্ত্রী উদ্ভিদে যাই, স্ত্রী উদ্ভিদ এটাও দেখতে সুন্দর, পুরুষদের চেয়ে একটু কম সুন্দর। স্ত্রী উদ্ভিদে যেটা হয় ভাইয়া, স্ত্রী উদ্ভিদে কোনো পুং স্ট্রোবিলাস তৈরি হয় না। তাহলে স্ত্রী উদ্ভিদটা আসলে কেমন? আমরা পাতা পড়ানোর সময় শল্কপত্র বলছিলাম না? ওই শল্কপত্রগুলো, শল্কপত্র হচ্ছে কি ভাইয়া, সাইকাসে যে কাণ্ডটা আছে, কাণ্ডের শীর্ষে যে পাতাগুলো আছে এগুলো হচ্ছে সবুজ পাতা বা পল্লব পত্র, বা ইংরেজিতে বলে ফলিয়েজ। আর পুরা কাণ্ডের মধ্যেই কিছু পাতা লেগে থাকে, পুরা কাণ্ডের মধ্যেই মোটামুটি মোটা মোটা পাতাই লেগে থাকে। এই পাতাগুলোকে বলা হয় তোমার শল্কপত্র। শল্কপত্র ইউজুয়ালি বাদামি রঙের হয়। আমি পারলে একদিন তোমাদের সাইকাসের একটা ভিডিও করে দেখাবো আসলে, তাহলে খুব তোমরা জিনিসগুলোকে রিলেট করতে পারতা। ঢাকা ভার্সিটিতে আছে। তো ওই যে ভাইয়া তোমার সাইকাসের যে শল্কপত্রগুলো আছে, সেই শল্কপত্রগুলোই আস্তে আস্তে কিন্তু দেখা যায় হচ্ছে মেগা স্পোরাঞ্জিয়াম তৈরি করে। অর্থাৎ দেখো, আমরা ছেলেদেরটাকে বলতেছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মেয়েদেরটাকে বলবো কি মেগা স্পোরাঞ্জিয়াম।
তো মেগাস্পোরাঞ্জিয়ামে আসলে কি হয় ঘটনাটা, কিভাবে মেগাস্পোরাঞ্জিয়ামটা গঠিত হয়? দেখো এই যে শল্কপত্রগুলো আছে, শল্কপত্রগুলো একটা এরকম, এই যে শল্কপত্রটা, এই যে এগুলো শল্কপত্র আঁকতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি ভাইয়া শল্কপত্র। এই যে শল্কপত্রগুলো আছে, এই শল্কপত্রগুলো আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে এবং একটা শল্কপত্র ম্যাচিউর হতে কয়েক বছর সময় লাগতে পারে। হ্যাঁ, ধীরে ধীরে শল্কপত্রগুলো ম্যাচিউর হয়। তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে শল্কপত্র বা পিনিউল বলতেছে। আর মনে করো এখানে একটা শল্কপত্র ম্যাচিউর হয়ে গেল, এটা কিন্তু ভাই শল্কপত্র। হ্যাঁ, একটা শল্কপত্র ম্যাচিউর হয়ে গেল, হলে কি হবে দেখো তো, গঠনটা তখন আরো বড় হবে এবং বুঝতেছো যে যতই বয়স বাড়বে আস্তে আস্তে শল্কপত্রগুলোর মধ্যে দূরত্বও বাড়বে। হ্যাঁ, এরকম হয়ে গেল একটা, এরকম এরকম। মনে করো এই যে শল্কপত্রটা আছে, এই শল্কপত্রটা তার আকার আকৃতি চেঞ্জ করে ফেললো, পুরোটা এরকম হয়ে গেল। এই যে গঠনটা শল্কপত্র ম্যাচিউর হয়ে যে গঠনটা সৃষ্টি করলো, এটা কি বলা হবে? মেগা স্পোরাঞ্জিয়াম। কি বলা হবে? মেগা স্পোরাঞ্জিয়াম। এটাকে আমরা চাইলে ডিম্বকও বলতে পারি। সাইকাস গাছের মধ্যে এরকম অনেকটা লাল লাল কালার বা এরকম একটা কালারের আর কি, এরকম মনে হয় দেখলে, ফল মনে হয় দেখলে আসলে, বাট ওটা আসলে আসলে ডিম্বক বা মেগা স্পোরাঞ্জিয়াম। এই যে মেগা স্পোরাঞ্জিয়ামটা তৈরি হলো, এই মেগা স্পোরাঞ্জিয়ামের ভিতরে তোমরা আবৃতবীজ উদ্ভিদেও পড়ছো, ডিম্বকের ভিতর কিছু কোষ থাকে যাদের বলা হয় নিউসেলাস কোষ। এখানেও যেটা হবে, এখানেও খেয়াল করো মেগাস্পোরাঞ্জিয়াম বা ডিম্বক, এই ডিম্বকের ভিতরে বেশ কিছু কোষ থাকবে যারা নিউসেলাস কোষ। সেই নিউসেলাস কোষগুলোতে ভাইয়া আমরা জানি যে প্রথমে নিউসেলাস কোষগুলা মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করবে, তবে একটা পর্যায়ে ওইখানে মায়োসিস ডিভিশন ঘটবে এবং মায়োসিস ডিভিশন ঘটার মাধ্যমে এর ভিতরে সৃষ্টি হবে ডিম্বাণু। কি সৃষ্টি হবে এর ভিতরে? ডিম্বাণু সৃষ্টি হবে। এই যে ডিম্বাণু সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। এখানে সৃষ্টি হচ্ছে শুক্রাণু বা পুংগ্যামিট বলতে পারো, শুক্রাণু তৈরি হচ্ছে এখানে। আর এইখানে এই লালটা হচ্ছে কি? ডিম্বাণু। লালটা হচ্ছে কি ভাই এখানে? ডিম্বাণু। তাহলে দেখো মেয়েদের ডিম্বকের ভিতর বা মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতর ডিম্বাণু তৈরি হয়েছে, আর ছেলেদের মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতর শুক্রাণু তৈরি হয়েছে। তবে ঘটনা হচ্ছে ছেলেদের মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলো মিলেমিশে একটা পুংকণ তৈরি করে, যেটা মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। মেয়েদের ক্ষেত্রে ডিম্বক গুলা আলাদা আলাদা ভাবে থাকে, এমন না যে সবগুলা মেগাস্পোরাঞ্জিয়াম মিলে একটা পুংকণ বা স্ত্রীকোণ তৈরি করছে, তা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু সাইকাসের একটা লক্ষণীয় বৈশিষ্ট্য। মানুষের মধ্যেও দেখা যায় মেয়েদের মধ্যে আসলে অত সুসম্পর্ক থাকে না, ছেলেদের মধ্যে অনেক বেশি খাতির। এটা শুনি আর কি, আমার ছাত্রীরা বলে যে ও মুখে হিংসা করে, তো মুখে হিংসা করে। আর ছেলেরা আমরা তো নিজেরাই ছেলে, জানি যে আমরা হেল্পফুল অলওয়েজ, তাই না? বন্ধুর জন্য অনেক কিছু করি, একসাথে থাকতে চাই। তো দেখো আমরা একসাথে হচ্ছে পুংস্টেবিলাস তৈরি করি, বাট এটা অভিযোগ আমি শুনি আর কি, যে মেয়েরা একটু দূরত্ব বজায় রাখতে ভালোবাসে। তো দেখো এই যে ডিম্বক একটা, এই ডিম্বকের সাথে কিন্তু আশেপাশে কোনো ডিম্বক একত্রিত হয়ে কোনো স্ত্রীকোণ তৈরি করছে না, ডিম্বক আলাদা আলাদাই থাকতেছে। তাহলে দেখো একটা পুরুষ গাছে এইভাবে শুক্রাণু তৈরি হয়েছে, আর একটা স্ত্রী গাছে এইভাবে ডিম্বাণু তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর কি হইতে হবে? এখানে পরাগায়ন হইতে হবে। তো সাইকাসের যে পরাগায়ন, সেখানে শুক্রাণু সরাসরি ডিম্বাণুর কাছে চলে আসে। এই যে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, তাই না? ডিম্বকের মাথায় যে ছিদ্রটা আছে এটা কি ভাইয়া? ডিম্বক রন্ধ্র। এখানে চলে আসে ডিরেক্ট, এবং তারপর এদের মধ্যে মিলন হয়। সেই মিলনকে আমরা বলি হচ্ছে নিষেক। নিষেকের মাধ্যমে এখান থেকে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে আরেকটা নতুন সাইকাস গাছ জন্ম নেয়। এই হচ্ছে সাইকাসের যৌন জনন। ক্লিয়ার ভাই? এটা হচ্ছে সাইকাসের যৌন জনন। তাহলে আমি আরেকবার একটু এক মিনিট করে রিক্যাপ করি। দেখো ছেলেদের বেলায় পুংস্টোবিলাস থাকে গাছের মাথায়, এবং সেই পুংস্টোবিলাসে অনেকগুলা মাইক্রোস্পোরাঞ্জিয়াম আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতর পুংগ্যামিট তৈরি হয়। আর মেয়েদের বেলায় দেখা যায় অন্য একটা গাছে, যেহেতু ভিন্নবাসী তারা, অন্য একটা গাছে দেখা যাবে যে শল্কপত্রগুলো আস্তে আস্তে মেগাস্পোরাঞ্জিয়ামে কনভার্ট হয়েছে এবং মেগাস্পোরাঞ্জিয়ামের ভিতর ডিম্বাণু তৈরি হয়েছে। কিন্তু এখানে লক্ষণীয় ব্যাপার, মেগাস্পোরাঞ্জিয়াম গুলো একত্রিত হয়ে কোনো স্ত্রীকোণ তৈরি করে না, কোনো স্ত্রীকোণ তৈরি করে না। ওকে, তো এই ডিম্বক ডিম্বকের মতো পরিণত হচ্ছে, শুক্রাণু শুক্রাণুর মতো পরিণত হচ্ছে, একটা পর্যায়ে পরাগায়ন হবে।
পরাগায়নের মাধ্যমে শুক্রাণুটা চলে আসবে কোথায়? ডিম্বক রন্ধ্রে চলে আসবে, এসে তাদের মধ্যে মিলন হবে। এবং এই মিলনটার মাধ্যম হচ্ছে শুধুমাত্র বাতাস, বায়ু পরাগী। পরাগায়নটা অলওয়েজ বাতাসের মাধ্যমে হবে, তাই এদের বলা হয় বায়ু পরাগী। তারপরে দেখো এরা কিন্তু ভিন্নবাসী। আচ্ছা, এখানে বলার মতো পয়েন্ট, হ্যাঁ দিনিশেক হয় না, মেগাস্পোরাঞ্জিয়াম দেখে ফেললাম। তো এইভাবে আর কি সাইকাসের নতুন উদ্ভিদ সৃষ্টি হয় যৌন জননের মাধ্যমে। আর আরেকটা পয়েন্ট পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে পৃথিবীতে যতগুলা গাছ আছে তাদের মধ্যে সবচেয়ে বড় সাইজের শুক্রাণু কোন গাছে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে সাইকাস। সাইকাসের যে শুক্রাণু আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। শুধু তাই না, সাইকাসের যে ডিম্বাণু আছে সেটা উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়। পৃথিবীতে যত উদ্ভিদ আছে এর মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় সাইকাসে, সবচেয়ে বড় ডিম্বাণুও পাওয়া যায় সাইকাসে। কথা এখানে কিন্তু শেষ না, পৃথিবীতে সবচেয়ে বড় ডিম্বকটাও কিন্তু সাইকাসে পাওয়া যায়। তাহলে যেহেতু ডিম্বাণু বড় তাই ডিম্বকটাও বড় হবে, তাই না? ডিম্বকের ভিতরেই তো ডিম্বাণু থাকে। তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কার? সাইকাসের। পৃথিবীতে সবচেয়ে বড় ডিম্বাণু পাওয়া যায় কার? সাইকাসের। পৃথিবীতে সবচেয়ে বড় ডিম্বক পাওয়া যায় কার? সেটাও সাইকাসের। আর আমরা জানি যে নগ্নবীজী উদ্ভিদের যে শুক্রাণু এটা ফ্লাজেলা বিহীন হওয়ার কথা, বাট সাইকাসের শুক্রাণু হয় বহু ফ্লাজেলা বিশিষ্ট। কেমন হয়? বহু ফ্লাজেলা বিশিষ্ট। এখানে আমি একটু শুক্রাণুর ফ্লাজেলা সংখ্যাগুলো তোমাদের একটু ক্লিয়ার করে দেই। কোন উদ্ভিদের শুক্রাণুতে কতগুলো ফ্লাজেলা আছে? প্রথমে আমরা পঞ্চম অধ্যায়ে পড়ছি ইউলোথ্রিক্সের কথা, শৈবাল ইউলোথ্রিক্স। তারপরে আমরা পড়েছি ষষ্ঠ অধ্যায়ে রিক্সিয়া ফার্নের কথা। তারপরে আমরা পড়েছি ষষ্ঠ অধ্যায়ে রিক্সিয়া হচ্ছে মস, টেরিস হচ্ছে ফার্ন। তারপর নগ্নবীজী, তারপর আবৃতবীজী। অর্থাৎ দেখো, ইউলোথ্রিক্স হচ্ছে একটা শৈবাল, পঞ্চম অধ্যায়ে আছে। রিক্সিয়া হচ্ছে একটা মস, ষষ্ঠ অধ্যায়ে আছে। টেরিস হচ্ছে একটা ফার্ন, ষষ্ঠ অধ্যায়ে আছে। নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদ আছে সপ্তম অধ্যায়ে। এদের কার শুক্রাণুতে কতগুলো ফ্লাজেলা থাকে? কারো কি মনে আছে কিনা শুক্রাণুতে ফ্লাজেলা কার কতগুলা থাকে? ইউলোথ্রিক্সের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে দুইটা। ইউলোথ্রিক্সের ডিম্বাণুতেও দুইটা ফ্লাজেলা থাকে। রিক্সিয়ার শুক্রাণুতেও ভাইয়া দুইটা ফ্লাজেলা থাকে। টেরিসের শুক্রাণুতে বহু ফ্লাজেলা থাকে। নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না। এখন আমি তো সাইকাস পড়তেছি, সাইকাস তো নগ্নবীজী উদ্ভিদের সবচেয়ে নামকরা এক্সাম্পল। অথচ সাইকাস নগ্নবীজী হওয়া সত্ত্বেও দেখা যায় সাইকাসের শুক্রাণুতে বহু ফ্লাজেলা থাকে। অর্থাৎ যদিও সাইকাস নগ্নবীজী উদ্ভিদ, বাট তার শুক্রাণুটা হয় কার মতো? টেরিসের মতো, মানে ফার্নের মতো। টেরিস তো একটা ফার্ন, তাই না? এই জন্য সাইকাসকে অনেক সময় পাম ফার্ন বলা হয়। কিন্তু যে সাইকাস তুই বা একটা নগ্নবীজী উদ্ভিদ, তোর শুক্রাণুতে ফ্লাজেলা থাকার কথা না, বাট তুই শুক্রাণুতে ফ্লাজেলা রাখছিস টেরিসের মতো, ফার্নের মতো, তাই পাম ফার্ন বলা হয় অনেক সময়। দ্যাটস অল অ্যাবাউট সাইকাস। তো এর পাশাপাশি আমাদের বইয়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি মনে করি এগুলো একটু আমাদের টাচ করে যাওয়া উচিত, একেবারে বোর্ডে লিখে দেখিয়ে দিচ্ছি। কারণ আমি সব থিওরি বুঝি, ওকে সাইকাসের মেকানিজম যা যা আছে সব বেসিক আমার ক্লিয়ার, বাট ভাইয়া পরীক্ষায় তো কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেনও দেয়। 25টার মধ্যে 3-4টে ইনফরমেটিভ কোয়েশ্চেনও দেয়। তো যদি এমন হয় সেই কয়েকটা ইনফরমেটিভ কোয়েশ্চেনের মধ্যে একটা সাইকাস থেকেই দিয়ে দিল, হইতে পারে না? তখন কিন্তু আমার এত সব বুঝে পড়া পন্ডল হয়ে যেতে পারে। তাই আমাকে একটু ইনফরমেশনগুলো খেয়াল রাখতে হবে। যে বইয়ে কিছু ইনফরমেশন আছে, কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে খাওয়া হয়? সাইকাস রিভোলোটা। ওকে। কোন উদ্ভিদের কচি পাতা খাদ্য হিসেবে খাওয়া হয়? সাইকাস পেকটিনেটা। এটা আমি ইন্টারে থাকতে এভাবে মনে রাখতাম যে পতে হচ্ছে পাতা, পতে পেকটিনেটা, তাই পাতা হিসেবে পেকটিনেটাকে খাওয়া হয়। পাকস্থলী ও চর্মরোগ, মনে করো কারো পাকস্থলীতে পেট ব্যথা করে বা কারো চর্মরোগ হয়েছে, সেটা ছাড়তেই চাচ্ছে না, কিছুতেই ছাড়তেছে না, তখন আমরা ইউজ করব সাইকাস সার্সিনালিস। সার্সিনালিস, সার্সিনা কেন বুঝলে? সাইকাস সার্সিনালিস দিলে ওটা ছেড়ে দিবে, এইভাবে মনে রাখতে পারি। শ্বাসকষ্টের ঔষধ হিসেবে এফেড্রা ব্যবহার করা হয়, এটা আমরা সবাই পড়ছি। এফেড্রিন নামে একটা ওষুধ আছে। এবং এফেড্রা সম্পর্কে আরেকটা কথা বলতে হয় যে নগ্নবীজী উদ্ভিদে তো তোমার দিনিশেক হয় না, বাট এফেড্রা ব্যতিক্রম। এফেড্রা নগ্নবীজী হওয়া সত্ত্বেও সেখানে দিনিশেক হয়। কোন কোন দেখতে ফুলের মতো হয় ওয়েলউইটশিয়া উদ্ভিদের?
এই উদ্ভিদটা এমন একটা উদ্ভিদ যে উদ্ভিদে মাত্র 2টা পাতা থাকে, আর মাঝখানে একটা পুংকন, দেখলে অনেক সময় ফুল মনে হয়। এবং মানুষ কিন্তু অনেক সময় সাইকাসের এইসব পুংকন, স্ত্রীকোণ এগুলোকে ফুল, মানে স্ত্রী, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, হ্যাঁ, তারপরে এগুলোকে ফুল হিসেবে ব্যবহার করে অনেক সময়। আর কনিফার বনে, যে কনিফার বনটা আছে পৃথিবীর একটু ঠান্ডা এলাকায়, কনিফার বন, সেই কনিফার বনের যে প্রধান উদ্ভিদ কনিফেরোফাইটা, সেটাও কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ। তো এইখানে বলতে গিয়ে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই তোমাদের, যে অনেকে বলে যে সাইকাসের শস্য কি, যেহেতু দিন নিষেকের কথাটা আসলো আরেকবার একটু বলেই দিই। সাইকাসের শস্যটা আসলে কি? সাইকাসের শস্য হচ্ছে আসলে ভাই মেগাস্পোরাঞ্জিয়ামের সেলগুলাই। দেখো মেগাস্পোরাঞ্জিয়ামে যে সেলগুলা থাকে, সেই সেলগুলা ভাই মেগা স্পোরোফিল বলে, সেগুলোকে মেগা স্পোরোফিল বলে। এই মেগা স্পোরোফিল বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি করবে না, অনেকগুলা কোষ তৈরি করবে। এখন এই যে কোষগুলো আছে, সেই কোষের মধ্যে মনে করো একটা কোষ ডিম্বাণু হিসেবে কাজ করতেছে। একটা কোষ কি হিসেবে কাজ করতেছে? ডিম্বাণু হিসেবে, মানে ওর সাথে শুক্রাণুর মিলন হবে। বাট দেখো, এখানে কিন্তু সবগুলো কোষই হ্যাপ্লয়েড, সবগুলো কোষই কিন্তু কিরকম কোষ ভাইয়া? হ্যাপ্লয়েড কোষ, সবাই হ্যাপ্লয়েড কোষ। বাট তার মধ্যে ও কি করতেছে? ডিম্বাণু হিসেবে কাজ করতেছে। আর বাকি যে কোষগুলো আছে, বাকি যে কোষগুলো দেখতে পারতেছো, সেই কোষগুলো তো ডিম্বাণু হিসেবে কাজ করতেছে না। তাহলে তারা করবে কি? তারা এই ডিম্বাণু যখন বৃদ্ধি পাবে, মানে ভ্রূণ হিসেবে বৃদ্ধি পাবে, তখন ডিম্বাণুকে পুষ্টি সরবরাহ করবে। এবং ওই কোষগুলাকেই বলা হয় হচ্ছে কি তোমার শস্য। কি বলা হচ্ছে? শস্য। তাহলে দেখো এই যে মেগাস্পোরোফিল আছে, মেগাস্পোরোফিলই কিন্তু ভাইয়া ডিম্বাণু গঠন করে, আবার মেগাস্পোরোফিলই শস্য গঠন করে। এবং মেগাস্পোরোফিল যেহেতু হ্যাপ্লয়েড কোষ, তাই সাইকাসের শস্যটাও হ্যাপ্লয়েড হয়। আর এই একটা ডিম্বাণু এবং তার আশেপাশে যেই কোষগুলো তাকে সাহায্য করে, এগুলোকে একত্রে বলা হয় আর্কিগোনিয়াম। বুঝছি কিনা? আর্কিগোনিয়াম পড়তাম না, আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়ামকে আমি বলছিলাম হচ্ছে সেটা স্ত্রী স্তবকের গরিব ভার্সন। তাহলে আমাদের আবৃতবীজ উদ্ভিদে দেখো কত সুন্দর ফুল আছে, ফুলের মধ্যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুন্ডু, কত কিছু মিলে একটা স্ত্রী স্তবক তৈরি হয় আবৃতবীজ উদ্ভিদে, তাই না? নগ্নবীজ উদ্ভিদে দেখো এইটুকু স্ত্রী স্তবক, একটা ডিম্বাণু, আর ডিম্বাণুর পাশে কিছু শস্য, মানে মেগাস্পোরোফিল। এটা মিলেই তাদের কি হচ্ছে? স্ত্রী স্তবক তৈরি হচ্ছে। তাই এই স্ত্রী স্তবককে স্ত্রী স্তবক বলা যাবে না, বলতে হবে আর্কিগোনিয়াম। এটা স্ত্রী স্তবকের একটা গরিব ভার্সন, অনেক গরিব ভার্সন। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আর কি ব্যাপার। তো আশা করি সবাই বুঝতে পারছো সাইকাসের ব্যাপারগুলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা উদ্ভিদের মূল কাণ্ড পাতার বেসিক নিয়ে আলোচনা করবো।